প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। 31শে আগস্টের পর স্টাডি করে বলে দেব, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট। যোগ্যদের জন্য এলো স্বস্তির খবর। ডিএ চর্চার মাঝেই বোনাস নিয়ে সুখবর। সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের। এসআইআর এর নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ, মিলবে না প্রকল্পের সুবিধা, বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পিএম আবাস যোজনায় বাড়ি কারা পাবেন, প্রয়োজনীয় নথিপত্র থেকে আবেদন পদ্ধতি জানুন। লাফিয়ে বাড়ছে চিনির দাম, আমজনতার চিন্তা কমিয়ে এবার বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। অভিষেকের করা মামলায় 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ, বিরাট নির্দেশও দিল সুপ্রিম কোর্ট। এবার পুরুষ অন্নপূর্ণা 3000 ঢুকতেই টাকা ফেরত দিতে বিডিও অফিসে ছুটলেন শামজাদ শেখ। উড়ল গেরুয়া আবির, হলো বিজয় মিছিল, আবারও জোড়া পঞ্চায়েত দখল বিজেপির। রক্ত নিয়ে খেলছিলেন সরকারি হাসপাতালের আধিকারিকরা, শেষমেশ খেল খতম। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রমাণ পেলেই অ্যাকশন। নেতা কর্মীদের ফের হুঁশিয়ারি শ্রমিকের। অনেকে পাওয়ার যোগ্য না হয়েও 31শে আগস্টের পর থেকে ফের ভেরিফিকেশন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর। অন্নপূর্ণার টাকা নিয়ে বিক্ষোভের জের, মহিলা সহ গ্রেপ্তার 3। সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগে অ্যাকশন। টিএমসিপির সভার জন্য 2 তৃণমূলকেই অনুমতি। ক্যাথিড্রাল রোডে সভা করবে বলে দিল হাইকোর্ট। মমতাকে রাস্তায় বের হতে না দেওয়ার হুঁশিয়ারি। শুভেন্দুর মন্তব্যে রাষ্ট্রপতির দ্বারস্থ মমতা। ফের 500 টাকা বার্ধক্য ভাতা বাড়ালো রাজ্য, 2000 টাকা হলো ভাতা। কবে থেকে কার্যকর হবে জেনে নিন। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। চালু হওয়ার পর থেকে চর্চার কেন্দ্রে রয়েছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের 3টি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এদিকে আগস্ট মাসেও টাকা না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন রাজ্যের নানা প্রান্তের বহু মহিলা। এই আবহে অন্নপূর্ণা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে এই বার্তা দেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর। গত সোমবার মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সেখানে 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে। সেখানে যেমন ইনক্লুশনের আবেদন রয়েছে, তেমনি এক্সক্লুশনেরও অভিযোগ রয়েছে। শুভেন্দু বলেন, অনেক লোক এক্সক্লুশনের জন্য অভিযোগ করেছেন। ও টাকা পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে 31শে আগস্টের পর স্টাডি করে বলে দেওয়া হবে। 21 তারিখ থেকে আমরা যে অভিযোগ পোর্টাল চালু করেছিলাম, সেখানে 4.5 লক্ষ মা, বোন, দিদি অভিযোগ জানিয়েছেন। তবে সবাই ইনক্লুশনের জন্য আবেদন করেননি। তাদের মধ্যে একটি বড় অংশ আমাদের দপ্তর বলেছে, আপনাদের ঘোষিত নিয়মে ইনি পাওয়ার যোগ্য নন, কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন। তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। তবে নতুন প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে, সেগুলি পূরণ করলেই টাকা দিচ্ছে সরকার। কোনো যোগ্য মহিলা যাতে বাদ না পারেন এবং কোনো অযোগ্য যাতে সুবিধা না পান, সেটা সুনিশ্চিত করতে করা ভেরিফিকেশন করছে রাজ্য। তা সত্ত্বেও কোনো অযোগ্য উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়েই অভিযোগ জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। 31শে আগস্টের ডেডলাইন ঘিরে 26,000 চাকরি বাতিল মামলায় তৈরি হয়েছিল নতুন করে অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীরা। নতুন করে দাখিল হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। চাকরি বাতিল মামলায় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে তৃণমূল সরকারের সময়ে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, যারা নিয়োগে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নন, সেই যোগ্য প্রার্থীরা 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসিকে। রাজ্যে সরকার বদলের পর নতুন বিজেপি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি নতুন করে করার উদ্যোগ নেয়। এত বড় প্রক্রিয়া শেষ করতে আরো সময় প্রয়োজন বলেই আদালতের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট পক্ষ। সেই কারণেই যোগ্য প্রার্থীদের চাকরি আপাতত বহাল রাখার আবেদন জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের হয়ে আইনজীবী আদালতে বলেন, যেহেতু এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাই যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন আবেদন ফাইল করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ বিষয়টি স্পষ্ট করে দেয়। অন্তর্বর্তীকালীন আবেদন জমা পড়ায় এদিন আলাদা করে কোনো নতুন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলেই জানায় আদালত। বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য, এই আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত আগের নির্দেশই কার্যকর থাকবে। আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, 31শে আগস্ট আসন্ন, উৎকণ্ঠায় আছি। প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলার যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ববর্তী নির্দেশ বহাল থাকছে। আপাতত চাকরি হারানোর আশঙ্কা থেকে রেহাই পেলেন তারা। সুপ্রিম কোর্টের এই অবস্থানে কিছুটা স্বস্তি এলেও পুরো বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।
নতুন অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানির পরেই যোগ্য প্রার্থীদের চাকরি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত স্পষ্ট হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় এবং তার মধ্যেই যোগ্যদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় সেটি হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক সুখবর পাচ্ছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে। এবার বোনাস নিয়ে বড় সুখবর দিল নবান্ন। পুজোর আগেই সরকারি কর্মীদের 7,400 টাকা বোনাস দেওয়া হবে। অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। পুজোর আগেই সরকারি কর্মীদের জোড়া লক্ষ্মী লাভ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন আগামী 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার বোনাস নিয়ে বড় ঘোষণা করা হলো, যদিও সবাই এই টাকা পাবেন না। মাসিক আয়ের সীমা অনুসারে এই বোনাস ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কারা এই 7,400 টাকা বোনাস পাবেন? রাজ্যের নির্দেশ অনুসারে যে সকল সরকারি কর্মী প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস স্কিমের আওতায় পড়েন না ও 2026 সালের 31 মার্চ অবধি তাদের সংশোধিত বেতন অনুসারে 46,000 টাকার বেশি পেতেন না, তারা বোনাস পাওয়ার যোগ্য। পাশাপাশি নির্বিচ্ছিন্নভাবে 6 মাস চাকরি করলেও এই বোনাস মিলতে পারে। বোনাসের পাশাপাশি উৎসবকালীন অগ্রিমেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের ঘোষণা অনুযায়ী যে সকল সরকারি কর্মী 2026 সালের 31 মার্চ অবধি 46,000 টাকার বেশি তবে 54,000 টাকার মধ্যে মাইনে পেতেন, তাদের উৎসবকালীন অগ্রিম দেওয়া হবে। এই কর্মীরা 22,000 টাকা অবধি সুদমুক্ত উৎসবকালীন অগ্রিম পাবেন। এই অগ্রিমের টাকা ঋণের মতো করে দেওয়া হবে। 10টি মাসিক কিস্তিতে সেটি ফেরত নেবে রাজ্য। রাজ্যের তরফে জানানো হয়েছে পুজোর আগেই সরকারি কর্মীরা এই বোনাস পেতে পারেন। নবান্নের ঘোষণা অনুসারে আগামী 28 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে এই বোনাস দেওয়ার কথা। অর্থাৎ বর্ধিত হারে ডিএ ও বোনাস প্রায় কাছাকাছি সময় পেতে পারেন তারা। পুজো এলে এমনিতেই রাজ্য জুড়ে সব মানুষ আনন্দে মেতে ওঠেন। এবার বোনাসের ঘোষণা করে সরকারি কর্মীদের সেই আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল রাজ্য সরকার। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাদের মধ্যে অনেকের নাম বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন। এবার সেই ট্রাইব্যুনালে কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে, বাদ যাওয়া কতজনের নাম নতুন করে তালিকায় যুক্ত হয়েছে, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। পাশাপাশি বড় পর্যবেক্ষণও করেছে শীর্ষ আদালত। এসআইআর মামলায় বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি ভি মোহানা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। এই সময় আদালত স্পষ্ট জানায়, এসআইআর এর নাম বাদ যাওয়া মানেই কোনো মানুষের নাগরিকত্ব খারিজ হওয়া নয়, ফলে তাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না বলে পর্যবেক্ষণ আদালতের। এদিন সুপ্রিম কোর্টে জানানো হয়, রাজ্যের তরফে 38 লক্ষ আপিলের মধ্যে প্রায় 31 লক্ষ আপিল ভোটার লিস্টে নতুন নাম অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে বা বাদ দেওয়ার দাবিতে করা হয়েছে। মাত্র 7 লক্ষ ভোটার নাম বাদ পড়ার পর পুনর্বহালের জন্য আবেদন করেছেন। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ শীর্ষ আদালতে জানান, এখনো অবধি বাদ পড়া ভোটারদের দায়ের করা 83,000 আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 75,000 মানুষের নাম নতুন করে তালিকায় যুক্ত হয়েছে। এই পরিসংখ্যান শোনার পর বিস্ময় প্রকাশ করে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, বাদ পড়া ভোটারদের আর্জি অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির দাবি খতিয়ে দেখা হচ্ছে। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কমিশনকে ফের রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নির্দেশ, কত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে আর কত নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছে সেটা হলফনামা দিয়ে কমিশনকে জানাতে হবে। সম্প্রতি রাজ্যের ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে। এই মামলার শেষ শুনানিতে কমিশনকে বিস্তারিত তথ্য জমা দিতে বলেছিল আদালত। এদিন ফের তাদের কাছে বিশদ রিপোর্ট চাইল প্রধান বিচারপতি বেঞ্চ। দেশের গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী নাগরিকদের মাথার উপরেও যেন পাকা ছাদ থাকে, সেই উদ্দেশ্যে পিএম আবাস যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ভারতের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। আপনিও যদি এর অধীন বাড়ি পেতে চান তাহলে কিভাবে আবেদন করবেন, কি কি নথিপত্র লাগবে জেনে নিন। পিএম আবাস যোজনার খুঁটিনাটি। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকার নিম্ন আয়ের পরিবার, মাঝারি আয়ের শ্রেণী ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের নতুন বাড়ি নির্মাণ বা পুরনো বাড়ি সংস্কারের জন্য অর্থনৈতিক সহায়তা ও গৃহ ঋণের সুদের হারে ভর্তুকি দেওয়া হয়। পিএম আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা রয়েছে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি দেশের কোনো জায়গায় তার কিংবা তার পরিবারের নামে পাকা বাড়ি থাকা যাবে না। পিএম আবাস যোজনার প্রয়োজনীয় নথিপত্র। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র, জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক মোবাইল নম্বর দরকার হয়। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যায়। পিএম আবাস যোজনায় আবেদন পদ্ধতি। পিএম আবাস যোজনায় আবেদন পদ্ধতি
শহরাঞ্চলের নাগরিকরা সরকারি ওয়েবসাইট https://pm.aymis.gov.in/ গিয়ে পিএম আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন। এর জন্য ওই পোর্টাল খুলে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন বিকল্প বেছে নিতে হবে। এরপর নিজের শ্রেণী নির্বাচন করে আধার নম্বর ও নাম যাচাই করতে হবে। এরপর স্ক্রিনে আবেদনপত্র আসবে, যথাযথ তথ্য দিয়ে সেটি পূরণ করে জমা করে দিতে হবে। সাবমিশনের পর একটি আবেদন নম্বর দেওয়া হবে, ভবিষ্যতে সেটি দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। কেউ অনলাইনে আবেদন করতে না পারলে নিকটবর্তী CSC-তে গিয়ে আবেদন করতে পারেন। গ্রামাঞ্চলের বাসিন্দারা তাদের গ্রাম পঞ্চায়েত প্রধান, সচিব বা স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি প্রকল্প বিষয়ক কোনো তথ্য বা সমস্যার জন্য সংশ্লিষ্ট জেলা অফিস বা পুরসভা থেকে সাহায্য নেওয়া যেতে পারে বা নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে। PMAYU 2.0 তে আবেদনের পদ্ধতি। এর অধীন বাড়ির জন্য আবেদন করতে হলে পিএম আবাস যোজনা শহর এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayurban.gov.in/ অথবা https://pmaymis.gov.in/ গিয়ে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের প্রয়োজন অনুযায়ী BLC বা AHP বা ISS এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। পরবর্তী ধাপে আধারের তথ্য ও OTP যাচাই করতে হবে। সবশেষে যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে দিতে হবে। নিজের বাড়ির স্বপ্ন প্রায় সব মানুষের থাকে, তবে সেই স্বপ্ন পূরণের সামর্থ্য সবার থাকে না। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে পিএম আবাস যোজনা এনেছে কেন্দ্রীয় সরকার। সরকারের বেঁধে দেওয়া সব যোগ্যতার শর্ত পূরণ করলে আপনিও সহজে বাড়িতে বসে এই প্রকল্পে আবেদন করতে পারেন। বিগত কয়েক সপ্তাহে হু হু করে বেড়েছে চিনির দাম। লাগাতার মূল্য বৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে দাম কমানো নিয়ে বিরাট আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। চিনির দাম নাগালে নিয়ে আসার আশ্বাস মুখ্যমন্ত্রীর। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু জানান, লিকেজ কোথায় আছে তা পাওয়া গিয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, লিকেজ কোথায় আছে আমরা পেয়ে গিয়েছি, আমরা করে দেব, এখানে সুযোগ হবে না, শক্তিশালী সরকার হয়েছে। চিনির দাম কমানো নিয়ে তার এই আশ্বাসের পর কিছুটা চিন্তা কমেছে অনেকের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর অবধি রাজ্যে ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালিত হবে। বাংলায় নতুন করে টাস্কফোর্স সক্রিয় করা হয়েছে বলে জানান তিনি। সাব ডিভিশন স্তরে 72টি ও পুলিশ কমিশনারেটের ডিসি স্তরে 35টি টাস্কফোর্স হয়েছে। শুভেন্দু বলেন, সাব ডিভিশন স্তরে টাস্কফোর্সের চেয়ারম্যান হবেন SDO, তার সঙ্গে SDPO সহ আরো একাধিক সরকারি আধিকারিক এই কমিটিতে থাকবেন। পুলিশ কমিশনারেটে টাস্কফোর্সের মাথায় একজন ডিসি থাকবেন। পাশাপাশি কমিটিতে আরো একাধিক সরকারি আধিকারিক থাকবেন। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ফুড ইন্সপেক্টরদের নিয়ে বৈঠক হয়েছে। ভেজাল রোধের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা বেআইনিভাবে চিনি ও চাল মজুত করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে 1 মাস অবধি 1 কেজি চিনির দাম 48 টাকার আশেপাশে ছিল। সপ্তাহে 2 আগে তা 58 টাকার কাছাকাছি পৌঁছয়। বর্তমানে তা 68 টাকার আশেপাশে রয়েছে। এভাবে এক লাফে এতটা দাম বাড়ার কারণে চিনি কিনতে বেশ সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে তাদের চিন্তা কমিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের হাত ছেড়ে NCPI-এ যোগ দিয়েছেন 20 জন সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়দের এই দলবদল নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলায় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া তথা NCPI-এ যোগ দেওয়া 20 জন সাংসদকে নোটিশ দিল শীর্ষ আদালত। অভিষেকের করা মামলায় কাকলিদের সুপ্রিম নোটিশ। তৃণমূল ছেড়ে NCPI-এ যোগদানকারী 20 জন সাংসদের সাংসদ পদ খারিজের আবেদন দ্রুত নিষ্পত্তি হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের অভিযোগ ছিল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে এই বিষয়ে দাখিল করা আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে কাকলি, রচনা সহ 20 জন NCPI সাংসদকে নোটিশ দেয় শীর্ষ আদালত। তাদের সকলকে নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আগেই লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত জুন মাসে 20 জন সাংসদকে নিয়ে আলাদা 20টি চিঠি দেওয়া হয়। এরপর ফের জুলাইয়ে ওম বিড়লার সঙ্গে দেখা করেন তিনি। অভিযোগ, এরপরেও ওই 20 জন সাংসদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক থেকে
এনডিএ বৈঠক সবকিছুতে তারা আমন্ত্রণ পাচ্ছে। এরপর সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। লোকসভার অধ্যক্ষ ও সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেন। এবার সেই মামলার শুনানিতেই 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। প্রত্যেককে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। পরবর্তী শুনানিতে কি হয় আপাতত সেদিকেই নজর সকলের। ব্যাংকের মেসেজ দেখেই চমকে উঠেছিলেন বৃদ্ধ। হঠাৎ করেই তার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকে। তাহলে কি ওই টাকা অন্নপূর্ণা ভান্ডারের? যেখানে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান পৌঁছে যাওয়ার কথা, সেখানে কিভাবে তার কাছে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকলো? ওই টাকা পাওয়ার পরেই রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন তিনি। বিষয়টি জানিয়ে টাকা ফেরত দিতে স্থানীয় বিডিও অফিসে ছুটলেন ওই বৃদ্ধ। রীতিমতো সাড়া ফেলে দেওয়া এই ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ভোটের আগের প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসে রাজ্য বিজেপি সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করে। প্রতি মাসের বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে। সরকারের তরফে টাকা দেওয়াও হচ্ছে, তবে এখনো বহু জায়গায় মহিলারা ওই টাকা পাননি বলে অভিযোগ। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে বহু জায়গায় বিক্ষোভও চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন সকলেই টাকা পাবেন। সেই আবহে এবার পুরুষ অন্নপূর্ণার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো ওই টাকা। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের খড়কাঠি গ্রামের বাসিন্দা শামজাদ শেখ। বিগত রাজ্য সরকারের আমল থেকেই তিনি প্রতিবন্ধী ভাতা পান। ওই বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্টেই চলতি মাসে দিন কয়েক আগে 3000 টাকা ঢুকেছে। তার দাবি, গত 17ই আগস্ট হঠাৎ তার অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকে। মেসেজে টাকার অঙ্ক দেখেই তিনি বুঝতে পারেন সেটা অন্নপূর্ণা ভান্ডারের। বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভ চলছে, এদিকে তার কাছেই ওই টাকা পৌঁছলো। কি হবে সেই ভেবেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে শামজাদের। পরিবারের সদস্য টুটুল শেখ জানান, তাদের পরিবারের কারো সঙ্গে এই অ্যাকাউন্টের লিংক নেই। কিভাবে টাকা এলো তা রহস্যের। এরপরই ওই বৃদ্ধ স্থানীয় বিডিও অফিসে যান। সমস্ত ঘটনা বলেন, ব্যাংকের মেসেজও দেখান। বিষয়টি দেখে হতবাক বিডিও অফিসের কর্মীরাও। টাকা ফেরত দেওয়ার কথাও জানান তিনি। শামজাদের কথাই, আমি পুরুষ, আমি তো আবেদনই করিনি, ওই টাকা আমার নয়, তাই ফেরত দিতে এসেছি। বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ 2 নম্বরের বিডিও শুভময় মাঝি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ট্রেজারি চালানোর মাধ্যমে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বহু পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছিল বলে অভিযোগ। পুরুষ লক্ষ্মী বলে কটাক্ষও হতো সেই সময় বিরোধীদের তরফে। এবার কি তাহলে বিজেপি আমলে পুরুষ অন্নপূর্ণা? সেই চর্চাই শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের জেরে জেলা জুড়ে বিজেপির পঞ্চায়েত দখলের হাওয়া অব্যাহত। ভগবানপুর 2 নম্বর ব্লকের বাসুদেব বেড়িয়া ও রাধাপুর এই দুটি গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। কাকতালীয়ভাবে দুটি পঞ্চায়েতই পরে ভগবানপুরের বিধায়ক তথা রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকের বিধানসভা এলাকায়। সোমবার দুটি পঞ্চায়েতেই নতুন বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। 19টি আসন বিশিষ্ট বাসুদেব বেড়িয়া পঞ্চায়েতের 15টি আসন তৃণমূলের দখলে থাকলেও পালাবদলের পর প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। নতুন গঠিত বোর্ডে প্রধান হয়েছেন সারদা বর্মন এবং উপপ্রধান পশুপতি তলাই। বিজেপির 4 জন সদস্য ছাড়াও তৃণমূলের একাধিক সদস্য উপস্থিত থেকে তাদের সমর্থন জানান। অন্যদিকে 16টি আসনের রাধাপুর পঞ্চায়েতেও একইভাবে পূর্বতন প্রধান ও উপপ্রধান পদত্যাগ করায় বিজেপি বোর্ড গঠন করে। এখানে প্রধান হিসেবে বুদ্ধদেব প্রধান এবং উপপ্রধান হিসেবে অরুণা মান্না নির্বাচিত হন। 11টি আসনে তৃণমূল জয়ী হলেও বিজেপির 5 জন সদস্য ও কয়েকজন ঘরত্যাগী তৃণমূল সদস্যের সমর্থনে বিজেপি বোর্ড দখল করতে সক্ষম হয়। বোর্ড গঠনকে কেন্দ্র করে দুই পঞ্চায়েত এলাকাতেই উল্লাস, একে অপরকে আবির মাখানো থেকে শুরু করে বিজয় মিছিল সবই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, বিজেপির কাথি সাংগঠনিক জেলা সম্পাদক শুভাশিস মাইতি সহ অন্যান্য স্থানীয় দলীয় নেতৃত্ব। রক্তের দালাল রাজ বন্ধ করতে অল আউট অ্যাকশনে রাজ্য দুর্নীতি দমন শাখা। রক্ত বিক্রির অভিযোগের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য এলো রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে। রক্ত বিক্রির চক্রে এবার নাম জড়ালো সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্তদাতাদের কার্ড কিনে রোগীদের মোটা টাকায় বিক্রি করা হতো। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের 3 ল্যাব টেকনিশিয়ানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হলো। দালাল চক্রের পর্দাফাঁস। রক্ত বিক্রির চক্রের তদন্তে নেমে সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানদের সঙ্গে দালাল চক্রের আর্থিক লেনদেনের পর্দাফাঁস করল রাজ্য দুর্নীতি দমন শাখা। দানের রক্তই বিক্রি হতো মোটা টাকায়। এক মাসে হাসপাতালের টেকনিশিয়ানদের 1,40,000 টাকা কমিশন বাবদ দিয়েছিল দালালরা। নগদে নয়, সরকারি হাসপাতালে রক্ত বিক্রির কারবার চলতো ইউপিআই এর মাধ্যমে। কিভাবে চলতো রক্তে দালাল রাজ? তদন্তে নেমে রাজ্য দুর্নীতি দমন শাখা জানতে পেরেছে দালালরা বিভিন্ন ক্লাব ও রক্তদান শিবির আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখত। যে কার্ড রক্তদাতাদের বিনামূল্যে দেওয়া হয়, সেই কার্ড ক্লাব থেকে 100 থেকে 150 টাকায় কিনে নেওয়া হতো। এই কার্ড দিয়ে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করত দালালরা। বিনামূল্যে নেওয়া রক্ত বিক্রি করা হতো রোগী ও তাদের পরিজনদের।
রক্ত বিক্রির টাকা সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানদের সঙ্গে ভাগ করে নিত দালালরা। তদন্তকারীরা বলছেন, সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত নেই বলে জানিয়ে দেওয়া হতো রোগীর পরিজনদের। ফলে দালালদের কাছ থেকে রোগীর পরিবার রক্ত কিনতে বাধ্য হতো। তদন্তকারীরা বলছেন, যত বিরল গ্রুপের রক্ত তত দাম বেশি। শুধু তাই নয়, রোগীর চাহিদা বুঝে দাম বাড়ানো হতো। 3,000 থেকে 10,000 টাকায় রক্ত বিক্রি হতো। সম্প্রতি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধরা পড়ে এই দালাল চক্র। তারপরই এই সরকারি হাসপাতালের 3 ল্যাব টেকনিশিয়ানকে এদিন তলব করা হয় রাজ্য দুর্নীতি দমন শাখার অফিসে। দীর্ঘক্ষণ জেরা করা হয় তাদের।